নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো প্রথমেই যদি এফআইআই এবং ডিআইআই এটার ডেটা দেখি, তো আজকের দিনে এফআইআই এরা আবারও বিক্রি করেছে এই 2,500 কোটির কাছাকাছি শেয়ার বিক্রি করেছে, এবং সেখানে ডিআইআই এরা কিনেছে 4,222 কোটি টাকার শেয়ার। এরপর যদি ফিউচার অ্যান্ড অপশন মার্কেটে দেখি, তো এই ইন্ডেক্স ফিউচার, তো এখানে দেখতেও পাচ্ছিলেন টপ থেকে অনেকটা পড়া ছিল, প্রায় 1957 কোটি টাকার সেলিং এসেছে, এবং তারই সঙ্গে সঙ্গে স্টক স্পেসিফিক আজকে বড় তেজি দেখা গেছে। যদি স্টক ফিউচারের কথা বলি, এইখানে 2450 কোটি টাকার বাইং এসেছে, এবং এই কারণেই আজকে কিন্তু অনেক স্টকে ভালো র্যালিও দেখা গেছে। তারপরে আমেরিকান মার্কেট কেমন পারফর্ম করছে, তো দেখতে পাচ্ছেন 0.89% আজকের দিনেও বেড়েছে, এর আগের দিনেও বেড়েছিল। তো যদি এই বটম থেকে দেখেন, এই দুদিনে প্রায় কিন্তু 2%-এর উপরে বেড়ে গেল, এবং তারই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজাইট, এটা এই মুহূর্তে 1%-এর কাছাকাছি বাড়া। এবং যদি দুদিনের কথা বলি, এখানে তাও দেখতে পাচ্ছেন এই বটম লেভেল থেকে এটাও কিন্তু 2%-এর উপরে বাড়া। তো দেখতে পাচ্ছেন ট্রাম্পের কিছু কথায় এই যে গ্লোবাল মার্কেট সেটা তো পড়ে যাচ্ছে, কিন্তু যেখান থেকে পড়ছে ততটা রিকভারি হচ্ছে না, কিন্তু সেই দিকে এই আমেরিকান মার্কেট পড়ে গেলেও তার থেকে বেশি কিন্তু রিকভারি দেখিয়ে দিচ্ছে। এবং আজকে আমেরিকান মার্কেট বেড়েছে, এর পেছনে কিছু কারণও রয়েছে। যেমন এই আমেরিকার জিডিপির যে ডেটা সেটা সামনে এসেছে। কেমন এলো এই জিডিপির ডেটা, তো অনুমান ছিল এই যে গ্রোথ এটা থাকবে 4.3%, তো সেই তুলনায় কত এসেছে 4.4%, এবং এর আগে কত ছিল 3.8%। তো এই দুখানা দিক থেকেই আমেরিকার যে জিডিপি সেটা কিন্তু স্ট্রং এসেছে। আর বুঝতে পারছেন আমেরিকার মতো একটা এত বড় ইকোনমি দেশের এই যে জিডিপির গ্রোথ সেটাই 5%-এর কাছাকাছি আসছে, এটা কিন্তু এই আমেরিকার জন্য বিরাট বড় ব্যাপার। এবং কিছুদিন আগে এই যে জিডিপি এটা কিন্তু একের নিচে নেমে গিয়েছিল। তো এই সময় করে দেখতে পাচ্ছেন এই যে জুন মাস করে এই যে জিডিপির ডেটা এটা একের কম, তারপরে মে মাসেও কম ছিল, এই এপ্রিলেও কম ছিল। তো সেই সময় করে ডোনাল্ড ট্রাম্প এই প্রথম ট্যারিফ নিয়ে খেলা শুরু করেছিলেন। তো তারপরে কিন্তু আস্তে আস্তে এই আমেরিকা তাদের নিজেদেরকে আবার সামলে নিয়েছে। তো সেইখান থেকে জিডিপি ক্রমাগতই কিন্তু বাড়ছে। এই জুন মাসের পরে দেখতে পাচ্ছেন এই জুলাইয়ে 3%, তারপরে 3.3%, তারপরে এই সেপ্টেম্বরে 3.8% এলো, তারপরে 4.3%, এবং এবারে 4.4%। তো আমেরিকায় এই যে গ্রোথ সেটা কিন্তু খুবই ভালো দেখা যাচ্ছে। এবং তারই সঙ্গে সঙ্গে আজকে জবলেস ক্লেমেন্ট ডেটা এটাও সামনে এসেছে। কেমন এলো এই ডেটা, তো এইখানেও দেখতে পাচ্ছেন ডেটা ভালো। তো অনুমান ছিল প্রায় 2,09,000 লোক বলবে তাদের কাছে কাজ নেই, কিন্তু সেই তুলনায় কম লোক বলছে তাদের কাছে কাজ নেই, সেখানে 2 লাখ লোক বলছে তাদের কাছে কাজ নেই। তো এটাও কিন্তু এটাই বোঝাচ্ছে যে আমেরিকান মার্কেট সেটা স্ট্রং রয়েছে, অনেকের কাছে কাজও রয়েছে। এবং এরপরে দেখতে পাচ্ছেন খুব ভালো একটা তেজি আজকের দিনে আমেরিকান মার্কেটে আমরা দেখতে পাচ্ছি। এবং এরই সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্প তিনি এটা বলে দিয়েছেন যে এই গ্রিনল্যান্ড সেটা টোটাল অ্যাক্সেস নেবেন, এবং এর আগের দিনেই তো তিনি বলছিলেন যে কোনো মিলিটারি আক্রমণ তিনি করবেন না। তবুও দেখতে পাচ্ছেন তিনি এটা বলেছেন, মানে কোনো না কোনো প্রকারে তিনি এই যে গ্রিনল্যান্ড সেটা কিন্তু দখল নেবেনই। এবং সেই ব্যাপারে তিনি বলছেন এই যে ন্যাটোর বিভিন্ন মেম্বাররা রয়েছে তাদের সঙ্গে তার কথাবার্তাও চলছে। তবে ইউরোপিয়ান ইউনিয়ন এদের কাছে একটাই অস্ত্র রয়েছে। কি অস্ত্র রয়েছে, যে এই আমেরিকা থেকে প্রায় 93 বিলিয়ন ইউরোর জিনিসপত্র এই ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন দেশগুলোতে যায়। তো ইউরোপিয়ান ইউনিয়ন তারা যদি ট্যারিফ বসিয়ে দেয় তাহলে কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প কিছুটা জব্দও হবে। তবে এর বিপরীতে ডোনাল্ড ট্রাম্পও কিন্তু কিছু কথা বলে দিয়েছে, কারণ এর আগের দিন ডোনাল্ড ট্রাম্প এই 8খানা দেশের উপর ট্যারিফ বসানো আপাতত বন্ধ রেখেছে। তো ডোনাল্ড ট্রাম্প কি বলছে দেখতে পাচ্ছেন, ট্রাম্প থ্রেটেন্স বিগ রিটেলিয়েশন ইফ ইউরোপ ডাম্পস ইউএস অ্যাসিড। তো যদি ইউরোপ কোনোভাবে এই ট্যারিফ বসায় তাহলে কিন্তু সেখানে ডোনাল্ড ট্রাম্প তারাও কোনো না কোনো ভাবে এর প্রতিশোধ নেবে। এবং তারই সঙ্গে সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে এই খবরও সামনে আসছে যে খুব তাড়াতাড়ি তিনি এই $2,000 করে যে ট্যারিফ ডিভিডেন্ড সেটা ইস্যু করতে শুরু করবেন। তো এই $2,000 ডিভিডেন্ড কিসের কারণে, তো দেখতে পাচ্ছেন এই যে ট্যারিফ মানে বিভিন্ন দেশের উপর এত ট্যারিফ বসাচ্ছে, তো সেই দিক থেকে তো আমেরিকার প্রচুর ইনকাম হচ্ছে। তো সেই দিক থেকে ডোনাল্ড ট্রাম্প বলছিল বিভিন্ন যে লোয়ার ক্লাস তার সঙ্গে সঙ্গে মিডিল ক্লাস মানুষেরা রয়েছে তাদেরকে বিভিন্ন প্রকারে মানে এই ট্যাক্স রিটার্ন বলুন বা অন্যান্য কোনো প্রকারে এই $2,000 করে ট্যারিফ ডিভিডেন্ড দেবেন। তো গতকাল তিনি এই কথাটা কিন্তু আবার তুলেওছেন। এরপরে চলুন দেখে নিই ইন্ডিয়ান এডিআর গুলো কিরকম পারফর্ম করছে। এই আইসিআইসিআই ব্যাংকের এডিআর সামান্য ডাউন, ইনফোসিসের এডিআর এটা সামান্য বাড়া রয়েছে, এইচডিএফসি ব্যাংকের এডিআর এটাও সামান্য বাড়া, মেঘ মাই ট্রিপ 2.8% ওপরে, ডক্টর রেড্ডি ল্যাব তো আজকে ইন্ডিয়ান মার্কেটেও ভালো পারফর্ম করেছে, আমেরিকাতেও দেখতে পাচ্ছেন 3.65% বাড়া। তারপরে উইপ্রো এডিআর এটা 0.19% ওপরে রয়েছে, এবং এই যাত্রা অনলাইন এটা 1.14% নিচে ট্রেড করছে। আর আমাদের এই গিভ নিফটি এটা কিরকম পারফর্ম করছে, তো এই গিভ নিফটিতে আজকের দিনে দেখতে পাচ্ছেন এই 83 পয়েন্টের কাছাকাছি তেজি দেখা যাচ্ছে। তো যদি এরকম পরিস্থিতি বজায় থাকে তাহলে আগামীকালও যে ওপেনিংটা সেটা কিন্তু পজিটিভই হবে, এবং তার সঙ্গে সঙ্গে আমেরিকান মার্কেটেও দেখতে পাচ্ছেন ভালো র্যালি কিন্তু দেখা যাচ্ছে। এরপরে চলুন তিনখানা কোম্পানি দেখে নিই, এবং তিনখানা কোম্পানি টপ লেভেল থেকে যদি দেখেন অনেকটা পড়া রয়েছে। তো কি কি কোম্পানি, এই অ্যাস্ট্রাল লিমিটেড আজকের দিনে তো 5%-এর
কাছাকাছি বেড়েছে, কিন্তু যদি লম্বা চার্ট দেখেন দেখতে পাচ্ছেন এরকম টপ লেভেল থেকে প্রায় 41% ডাউন। তারপরের যে কোম্পানি সেটা হচ্ছে এই কল্যাণ জুয়েলার্স, রিসেন্টলি খুব ভালোভাবে পড়ছে। এবং যদি এটারও লম্বা চার্ট দেখেন এটাও দেখতে পাচ্ছেন টপ থেকে প্রায় 51% ডাউন হয়ে রয়েছে। এবং তারপরে আরো একটা কোম্পানি সেটা হচ্ছে এই আইআরসিটিসি, তো এটাও যদি দেখেন এটাও কিন্তু টপ থেকে অনেকটাই পড়া। তো মোটামুটি যদি এইখান থেকে দেখেন দেখতে পাচ্ছেন কতটা পড়েছে, প্রায় 43%। তবে এই কোম্পানিগুলোর জন্য সামনে কিন্তু আরো খারাপ খবর ওয়েট করছে। তবে আবারও বলছি এটা কিন্তু এখন রিপোর্টের মাধ্যমে সামনে আসছে। তো কি সেই রিপোর্ট? তো দেখতে পাচ্ছেন এই যে অ্যাক্সিস ক্যাপিটাল তারাই কিন্তু এই রিপোর্টটা বের করেছে। কি রিপোর্ট দেখতে পাচ্ছেন? পোটেনশিয়াল, মানে হতে পারে এই এমএসসিআই ইন্ডেক্স এক্সক্লুশন। তো এই এমএসসিআই নামে একটা ইন্ডেক্স রয়েছে, সেখানে ভারতীয় অনেক কোম্পানি থাকে। এই এমএসসিআই গ্লোবাল ইন্ডেক্স শুনবেন, ইন্ডিয়া ইন্ডেক্স শুনবেন। তো সেই ইন্ডেক্সেই কিছু কোম্পানি রয়েছে, তার মধ্যে এই অ্যাস্ট্রাল, কল্যাণ জুয়েলার্স এবং আইআরসিটিসি, এদের নাম কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে। তো সেখানে এই অ্যাক্সিস ক্যাপিটাল এটা কিন্তু ওয়ার্নিং দিচ্ছে যে এই এমএসসিআই ইন্ডেক্স থেকে এই অ্যাস্ট্রাল, কল্যাণ জুয়েলার্স এবং আইআরসিটিসি এই স্টকগুলোকে কিন্তু বার করে দেওয়া হতে পারে। তো এরকমটা হলে কি হয়, আমাদের ইন্ডিয়ান মার্কেটে যেমন দেখতে পান এই নিফটির ইটিএফ রয়েছে, তার সঙ্গে সঙ্গে নিফটির ইন্ডেক্স ফান্ড রয়েছে। তো সেরকমই হচ্ছে একটা এই এমএসসিআই ইন্ডেক্স ফান্ড। তো এই ইন্ডেক্স ফান্ড থেকে কোনো শেয়ার বেরিয়ে যাওয়া মানে কি, মানে হচ্ছে সেই শেয়ারগুলো থেকেও কিছু টাকা বেরিয়ে যাবে। কারণ অনেকে কি করে, শুধুমাত্র এই যে এমএসসিআই ইন্ডেক্সে রয়েছে সেই দিকে টাকা ইনভেস্ট করে, বা এদের যে ইন্ডেক্স ফান্ড রয়েছে সেখানে টাকা লাগালে এই যে কোম্পানিগুলো রয়েছে এদের মধ্যে টাকা চলে যায়। কিন্তু এই ইন্ডেক্স থেকে বার করে দিলে এই কোম্পানিগুলোতে কিন্তু আর টাকা ঢুকবে না। এবং যারা ধরুন আগে ইনভেস্ট করেও রেখেছে এই এমএসসিআই ইন্ডেক্সে, যখন এই শেয়ারগুলো এই এমএসসিআই ইন্ডেক্স থেকে বেরিয়ে যাবে তখন কিন্তু তারাও এই যে শেয়ার সেগুলো বিক্রি করবে। তো এরকমটা যখন হয় যে কোনো শেয়ার কোনো ফান্ড থেকে বেরিয়ে যাচ্ছে, সেটা কিন্তু তাদের জন্য কিছুটা নেগেটিভ খবর হিসেবেই কাজ করে। এরপরে চলুন অনেকগুলো কোম্পানির কোয়ার্টার 3 নাম্বার দেখে নেব। এর আগের ভিডিওতে কিছু কোম্পানির নাম্বার দেখেছি, এখনো অনেক কোম্পানি বাকি রয়েছে। তো তাদের মধ্যে যেগুলো মেন কোম্পানি রয়েছে সেগুলোই দেখবো। আমাদের প্রথম যে কোম্পানি সেটা হচ্ছে ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেড। তো দেখতে পাচ্ছিলেন কিছুদিন আগে ফ্লাইট সংক্রান্ত বিভিন্ন প্রবলেম চলছিল এবং এরকমটা মনে করা হচ্ছিল কোম্পানির যে নাম্বার সেটা খুবই খারাপ আসবে, কিন্তু যে হিসেবে মার্কেট আশা করছিল ততটা খারাপ কিন্তু আসেনি। কেমন এলো কোম্পানির নাম্বার? এইখানে দেখতে পাচ্ছেন এই যে সেলস এটা বেড়েছে 22,111 কোটি থেকে বেড়ে হয়েছে এই 23,472 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল? 18,555 কোটি। আর এমনিতেও এই ডিসেম্বর কোয়ার্টার করে এই কোম্পানির যে সেলস সেটা বেশি হয়, কারণ এই সময় ফেস্টিভ সিজন থাকে, তার সঙ্গে সঙ্গে ওয়েডিং সিজন এটা থাকে, এবং শীতকালে এই যে ট্যুরিজম সেটাও কিন্তু বাড়ে। তো সেই কারণে এদের যে ফ্লাইটের পরিমাণ সেটাও বেড়ে যায়, এবং সেই কারণে দেখতে পাচ্ছেন এই যে সেলস এগুলো দেখতে পাবেন এই কোম্পানি কিন্তু ডিসেম্বর মাস করেই বেশি থাকে। তো এই কোয়ার্টারলি তুলনা করা সেরকম কোনো মানে কিন্তু না। তারপরে এই অপারেটিং প্রফিট এটাও দেখতে পাচ্ছেন ইয়ারলি বাড়া রয়েছে 5,160 থেকে বেড়ে 5,353, এর আগের কোয়ার্টারের থেকেও বেশি। তো এর আগের কোয়ার্টারে কোম্পানির খরচা বেড়ে গিয়েছিল, তবে এই অপারেটিং প্রফিট এটা বেড়ে গেলেও তারপরে দেখতে পাচ্ছেন এই যে প্রফিট বিফোর ট্যাক্স এটা কমে গেছে 625 কোটি। কেন? এইখানে দেখতে পাচ্ছেন এই যে আদার ইনকাম এটা মাইনাস হয়ে গেছে -403 কোটি। আর কেন এটা -403 কোটি হয়ে গেল, যেখানে এর আগে প্রায় 1,000 কোটির কাছাকাছি আদার ইনকাম থাকতো? তো দেখতে পাচ্ছেন কিছু এক্সেপশনাল আইটেম কোম্পানির খাতা থেকে বেরিয়ে গেছে এই 1,467 কোটি টাকা, এবং সেই কারণেই পরের ডেটাগুলো একটু কমে গেছে। এই প্রফিট বিফোর ট্যাক্স 2,500 কোটি থেকে পড়ে হয়েছে 625। কিন্তু যদি কোয়ার্টারলি দেখেন তাহলে ভালো, এর আগে কোম্পানি এই লস পোস্ট করেছিল, এবং তারপরে নেট প্রফিট এটারও দেখার মানে হয় না, কারণ এর আগে একটা এক্সেপশনাল আইটেম বেরিয়ে গেছে। তাও যদি দেখেন এই নেট প্রফিট 2,442 কোটি থেকে পড়ে হয়েছে 613 কোটি। কিন্তু কোয়ার্টারলি যদি দেখেন এটা কিন্তু ভালো এসেছে, এর আগে কোম্পানি 2,614 কোটির লস পোস্ট করেছিল। আর এই আদার ইনকাম কত ছিল? 1,467 কোটি। তো যদি এই 600 সঙ্গে 1,400 এটাও যোগ করে নেন তাহলে কিন্তু এই যে নেট প্রফিট সেটাই প্রায় 2,000 কোটির কাছাকাছি থাকতো। তো দেখতে পাচ্ছেন বিভিন্ন ফ্লাইট ক্যান্সেলেশন এবং তার সঙ্গে সঙ্গে এই নিউ লেবার কোডের জন্য কোম্পানির যে প্রফিট সেটা কিন্তু এতটা পড়েছে। এর পরের কোম্পানি ডিএলএফ লিমিটেড। তো কোম্পানিটা রিয়েল এস্টেট সেগমেন্টে কাজ করে থাকে। কেমন এলো কোম্পানির নাম্বার? যদি কোম্পানির নাম্বারের কথা বলি, এই সেলস দেখতে পাচ্ছেন এই 1,529 কোটি থেকে বেড়ে হয়েছে 2,020 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল? 1,643 কোটি। তারপরে অপারেটিং প্রফিট এটা কিন্তু ইয়ারলি ডাউন হয়েছে 400 কোটি থেকে পড়ে হয়েছে 390 কোটি, মানে মার্জিনালি পড়েছে, তবে কোয়ার্টারলি ভালো। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এই নেট প্রফিট 1,059 কোটি থেকে বেড়ে হয়েছে 1,203 কোটি, যেটার আগের কোয়ার্টারে কত ছিল? 1,180 কোটি। তো বলবো কোয়ার্টারলি সামান্য জাম্প দেখা গেছে, এবং ইয়ারলি প্রায় 150 কোটির কাছাকাছি নেট প্রফিট বেড়েছে। তবে কোম্পানির এই যে অপারেটিং প্রফিট মার্জিন এখানে কিন্তু ইয়ারলি বড় ডাউনফল দেখা গেছে, এই 26% থেকে পড়ে হয়েছে 19%। এরপরের কোম্পানি সাইন্ড লিমিটেড। এইখানে কোম্পানির সেলস ইয়ারলি পড়েছে 1,926 কোটি থেকে পড়ে হয়েছে 1,848 কোটি, তবে কোয়ার্টারলি বাড়া। অপারেটিং প্রফিট 278 থেকে পড়ে হয়েছে 235, এখানে কোয়ার্টারলি জাম্প দেখা যাচ্ছে। এবং যদি নেট প্রফিটের কথা বলি, এখানে কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটো জায়গাতেই ডাউন হয়েছে, 128 কোটি থেকে পড়ে হয়েছে 97 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল? 143 কোটি। আর পড়েছে কি কারণে? তো চলুন আদার ইনকাম একবার দেখে
নিই। তো এখানে দেখতে পাচ্ছেন এই একটা এক্সেপশনাল আইটেম, এটার কারণে 42 কোটি টাকা কোম্পানি কিন্তু লস হয়েছে। তো সেই 42 কোটি যদি যোগ করে দেখেন, মোটামুটি কিন্তু এই যে ফিগারটা, এটাই 140 কোটির কাছাকাছি পৌঁছে যেত। তবে এটা এত সহজের হিসেব নয়। এখানে দেখতে পাচ্ছেন এরপরে কোম্পানিকে ট্যাক্স ফ্যাক্স দিতে হয়েছে, তো এটা একটা মোটামুটি ধরে নিয়ে বলছি। তারপরে কোম্পানি আইডিয়া ফোর্স টেকনোলজি লিমিটেড, ড্রোন সেক্টরে কাজ করে একটি কোম্পানি। তো ইনভেস্টরদের একেবারেই হতাশ করেছে। আর এবারে কোম্পানির নাম্বার কেমন এলো, তো এখানে দেখতে পাচ্ছেন কোম্পানির যে নাম্বার সেটা খুলে নিয়েছি, এবং এই সব ফিগারগুলো কিসে রয়েছে, মিলিয়নে রয়েছে। তো চলুন একটু জুম করে নিই। তো এখানে কোম্পানির টোটাল ইনকাম দেখতে পাচ্ছেন এই 225 থেকে বেড়ে হয়েছে 341। এর আগের কোয়ার্টারে কত ছিল, এই 440। এরপরে সরাসরি কোম্পানির লস বা প্রফিট দেখে নেবো। এটা একটা লস মেকিং কোম্পানি। তো এখানে দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা এই 338 কোটির লস পোস্ট করেছে। এর আগের কোয়ার্টারে কোম্পানির লস ছিল 196 কোটি, এবং আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির যে লস সেটা ছিল 240 কোটি। তো ইয়ারলি বলুন বা কোয়ার্টারলি বলুন, দুটো জায়গাতেই কোম্পানির যে লস সেটা কিন্তু বেড়ে গেছে। তবে কোম্পানির যে গাইডেন্স সেটা ভালো দিয়েছে। কোম্পানি কি বলছে, যে তাদের কাছে যত অর্ডার পড়ে রয়েছে তার মধ্যে প্রায় হাফ অর্ডার, মানে এই 40 থেকে 45% অর্ডার তারা এর পরের কোয়ার্টারের মধ্যে কমপ্লিট করে ফেলবে। তো এরকমটা যদি কোম্পানি করতে পারে, তাহলে কোম্পানির কাছে ভালো পরিমাণে টাকা আসবে, মানে রেভিনিউ বাড়বে। তাহলে কোম্পানির যে নাম্বার সেটা কিন্তু সুধরে যেতে পারে। তবে এবারে কোম্পানির নাম্বার সেটা কিন্তু খারাপের দিকেই এসেছে। এরপরের কোম্পানি বন্ধন ব্যাংক লিমিটেড। চলুন এটা কোম্পানির নাম্বার দেখে নিই। এইখানে যে সব ফিগার সেগুলো কিসে রয়েছে, লাখে রয়েছে। কোম্পানির টোটাল ইনকাম, তো প্রথম তিনটে সংখ্যায় শুধু পড়বো। দেখতে পাচ্ছেন 612, এর আগে ছিল 590, এবং আগের বছর সেম কোয়ার্টারে 659। তো এই যে ইনকাম, এটা কিন্তু ইয়ারলি ডাউন হয়েছে, তবে কোয়ার্টারলি বাড়া। এবং যদি নেট প্রফিটের কথা বলি, তো এই 205 কোটির নেট প্রফিট পোস্ট করেছে। এর আগের কোয়ার্টারে এটা ছিল 111 কোটি, মানে ইয়ারলি তো অনেকটাই জাম দেখা গেছে। কিন্তু এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানির যে প্রফিট এটা ছিল 426 কোটি। কোয়ার্টারলি কিন্তু এই যে প্রফিট সেটা অনেকটাই ডাউন হয়ে গেছে। আর তারপরে যদি এনপি এর কথা বলি, এই গ্রস এনপিএ এটা কিন্তু ইমপ্রুভ হয়েছে 4.68% থেকে কমে 3.33%। এর আগের কোয়ার্টারে 5%। এবং তারই সঙ্গে সঙ্গে এই যে নেট এনপিএ এটাও কিন্তু একের কম এসেছে, যেগুলো এর আগে একের বেশি ছিল। তো এখানে সেটাই দেখতে পাচ্ছেন, কোম্পানির যে নেট প্রফিট এটা প্রায় 52%-এর কাছাকাছি পড়েছে, কারণ কোম্পানির যে প্রভিশন সেটা বেড়েছে। এবং এসব কারণেই এই কোম্পানিটা বাজারে যে অনুমান ছিল সেটাকে কিন্তু মিস করে গেছে। তারপরে এই সিনজিন ইন্টারন্যাশনাল লিমিটেড, কেমন এলো কোম্পানির নাম্বার। এইখানে যদি কোম্পানির নাম্বারের কথা বলি, খারাপের দিকে এসেছে। তো যদি সেলস এর কথা বলি, ইয়ারলি দেখতে পাচ্ছেন ডাউন 944 থেকে পড়ে 917, এবং কোয়ার্টারলি কিছুটা বেড়েছে। তারপরে এই এবিটা, এখানেও সেম দেখতে পাচ্ছেন ইয়ারলি ডাউন, কিন্তু কোয়ার্টারলি সামান্য বাড়া। তবে যদি নেট প্রফিটের কথা বলি, এই নেট প্রফিটে কিন্তু খুবই খারাপ নাম্বার এই কোম্পানি পোস্ট করেছে। এই 131 কোটির নেট প্রফিট পড়ে হয়েছে 15 কোটি। এর আগের কোয়ার্টারে এটা ছিল 67 কোটি। তারপরে এই আইটি সেক্টর থেকে বিলং করা একটি কোম্পানি এমফ্যাসিস লিমিটেড। এইখানে কোম্পানির নাম্বার মোটামুটি ভালোই লাগছে এই ইয়ারলি বেসিসে। এই সেলস 3561 থেকে বেড়ে 4003, কোয়ার্টারলিও বেশি। এবং এই নেট প্রফিট 428 কোটি থেকে বেড়ে হয়েছে 442 কোটি। এটা কোয়ার্টারলি ডাউন হয়েছে। তবে নেট প্রফিট এটা পড়লেও এই যে এবিট, এটা মার্কেটের যে অনুমান সেটাকে বিট করেছে, মানে অনুমানের থেকে বেশি এসেছে। এবং তার সঙ্গে সঙ্গে এই রেভিনিউয়ের দিক থেকে মার্কেটের যে অনুমান ছিল সেটাকেও কিন্তু এই কোম্পানি মিট করেছে। কারণ বিভিন্ন যে ব্যাংক রয়েছে যারা এই কোম্পানির সার্ভিস নিয়ে থাকে, তারা তাদের যে সার্ভিস সেটা কিন্তু আবার চালু করেছে। এরপরের কোম্পানি প্রিমিয়ার এনার্জিস লিমিটেড। কেমন এসেছে কোম্পানির নাম্বার। কোম্পানির যদি নেট প্রফিটের কথা বলি, এখানে 53% জাম দেখা গেছে, প্রায় 392 কোটির কাছাকাছি বেড়েছে। এবং শেয়ারটাও আজকে ভালো পারফর্ম করে দিয়েছে, প্রায় 5%-এর কাছাকাছি বেড়েওছে। কোম্পানির এই নেট প্রফিট এই 255 কোটি থেকে বেড়ে 391 কোটি এসেছে। এবং এই রেভিনিউ 1713 কোটি থেকে বেড়ে হয়েছে 1936 কোটি। এখানে 13% জাম দেখা যাচ্ছে। তারপরে আরো কিছু কোম্পানি, যেমন এই বোরানা ওয়েবস লিমিটেড, রিসেন্টলি মার্কেটে লিস্ট হয়েছিল, এবং আজকের দিনেই দেখতে পাচ্ছেন 5%-এর কাছাকাছি বেড়েছে। তবে এর নাম্বার কি মার্কেট চলাকালীন এসেছিল, তো দেখতে পাচ্ছেন এর যে নাম্বার এটা কখন এসেছে, এই 5:34, মানে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এসেছে। তো এই নাম্বারের যে রিয়াকশন সেটা আগামীকাল দেখা যাবে কেমন এলো নাম্বার। এখানে খুবই ভালো নাম্বার পোস্ট করেছে। এই সেলস ইয়ারলি বলুন, তার সঙ্গে সঙ্গে কোয়ার্টারলি বলুন, দুটো জায়গাতেই বেড়েছে। এই যে এবিটা এটাও বেড়েছে, এই 17.9 থেকে বেড়ে 27.1, এবং এই নেট প্রফিট 11.4 কোটি থেকে বেড়ে হয়েছে 18.6 কোটি। এটাও কোয়ার্টারলি বেশি এসেছে। তো দেখতে পাচ্ছেন এই যে ফিগারগুলো, মানে পার্সেন্টেজ ওয়াইজ এইগুলো কিন্তু অনেকটাই বেশি। তারপরের কোম্পানি হোমফাস্ট ফাইন্যান্স কোম্পানি লিমিটেড, এরও নাম্বার ভালো। এইখানেও সেলস 19% বাড়া, 406 থেকে বেড়ে 482, কোয়ার্টারলিও কিছুটা বেশি। এবং নেট প্রফিট 97.4 কোটি থেকে বেড়ে 140 কোটি। এখানেও কিন্তু
কিন্তু কিছুটা বৃদ্ধি দেখা যাচ্ছে। তারপরের কোম্পানি এই ইক্সিগো, কেমন এসেছে কোম্পানির নাম্বার? তো এইখানেও নাম্বার স্ট্রং মনে হচ্ছে। এই সেলস 242 কোটি থেকে বেড়ে 318 কোটি, কোয়ার্টারলি বেশি, এবং এই নেট প্রফিট 15.5 কোটি থেকে বেড়ে 24 কোটি এসেছে। এর আগের কোয়ার্টারে কোম্পানি প্রায় 3.5 কোটির কাছাকাছি লস পোস্ট করেছিল। এরপরে এই কোম্পানির জন্য কিছু খবর আছে। এই এনটিপিসি গ্রিন এনার্জি লিমিটেড আগামীকাল ফোকাসেও থাকতে পারে। কি খবর সামনে এসেছে দেখতে পাচ্ছেন, এই কোম্পানিটা এই উত্তরপ্রদেশ গভর্নমেন্টের সঙ্গে মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে। কিসের জন্য? ডেভেলপমেন্ট অফ গ্রিন হাইড্রোজেন প্রজেক্ট। তো এই যে গ্রিন হাইড্রোজেন, এটাও কিন্তু একটা ফিউচার ওরিয়েন্টেড ব্যবসার মধ্যেই পড়ছে, এবং এই সেগমেন্টে দেখতে পাচ্ছেন বিভিন্ন কোম্পানি কাজও করছে, যেমন রিলায়েন্স রয়েছে, তার সঙ্গে সঙ্গে আদানি রয়েছে, তারপরে এই এনটিপিসি গ্রুপ এরাও কিন্তু এই সেক্টরে এন্ট্রি নিয়েছে। তো এই জন্য আগামীকাল কিন্তু অবশ্যই ফোকাসে থাকতে পারে। তারপর আরো একটা কোম্পানির নাম্বার দেখবো, এই ব্লুস্টোন জুয়েলারি অ্যান্ড লাইফস্টাইল লিমিটেড। তো দেখতে পাচ্ছেন আজকে 11.56% বেড়ে গেছে, এবং আজকের দিনে এই কোম্পানির নাম্বার আসারও কথা ছিল। এবং যদি নাম্বারের কথা বলি, এই নাম্বার কখন এসেছে? এই নাম্বার এখানে দেখতে পাচ্ছেন এই 4:54 এসেছে, মানে মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে এসেছে। তবুও তার আগে এত ভালো রিয়াকশন দেখিয়ে দিয়েছে, মানে মার্কেট হয়তো অনুমান করেই চলছিল। এবং তারই সঙ্গে সঙ্গে খুবই ছোট সাইজের কোম্পানি, 7,000 কোটির মার্কেট ক্যাপের কোম্পানি রয়েছে, এবং এই কোম্পানিতে ভেতরে অনেক জিনিসও হয়। তো এই কোম্পানিরও নাম্বার খুব স্ট্রং, মানে খুবই ভালো নাম্বার। এই সেলস দেখতে পাচ্ছেন 587 কোটি থেকে বেড়ে 748 কোটি, কোয়ার্টারলিও বেশি এসেছে। এই এবিটা এটাও দেখতে পাচ্ছেন 50 কোটি, তারপরে 42 কোটি, এবং এই রিসেন্ট কোয়ার্টার 167 কোটি। এবং যদি নেট প্রফিটের কথা বলি, আগে তো কোম্পানি লস পোস্ট করতো, এর আগের বছর সেম কোয়ার্টারে 26 কোটির লস, এর আগের কোয়ার্টারে 49 কোটির লস, এবং সেখান থেকে কোম্পানি সরাসরি 71.5 কোটির প্রফিট পোস্ট করে দিয়েছে। তবে আজকের দিনেই প্রায় 11.5%-এর কাছাকাছি বেড়েছে, এবং তারপরে কোম্পানির নাম্বার এসেছে। তো আগামীকাল কেমন পারফরমেন্স এই কোম্পানিটা দিতে পারে তার উপর কিন্তু ফোকাস থাকবে। তারপরে একটি কোম্পানি ফিজিক্স ওয়ালা লিমিটেড। তো এই আইপিও লিস্ট হওয়ার পরে অনেকদিন পর আজকে খুবই ভালো পারফরমেন্স দেখালো। তো দেখতে পাচ্ছেন এই লিস্ট হওয়ার পর থেকে নিয়মিত নিচের দিকেই পড়ছিল, এবং আজকের দিন এই বটম লেভেল থেকে প্রায় কিন্তু 14%-এর উপরে বেড়েছে। তবে কোনো স্টক যে বাড়ছে তার মানে এই নয় যে তার পেছনে কোনো সলিড কারণ রয়েছে। এই মার্কেটে শেয়ার কি কারণে বাড়ে? কেউ কিনলে বাড়ে, আর এরকমটা তো নয় যে প্রত্যেক দিনই কোনো না কোনো খবর আসছে তবে মানুষ কিনছে। মানুষ কিন্তু এমনিও কোম্পানির ভবিষ্যৎ দেখে কেনে। তার সঙ্গে সঙ্গে এমনও হয় যে কোনো ইনভেস্টরের কাছে আগে ভাগে খবর পৌঁছে যায়, এবং সে কেনার পরে স্টক বাড়ে, এবং তারপরে কিছু খবর আসে। তবে আজকের দিনে খুবই ভালো ভলিউম ট্রেড হয়েছে। যদি এখানে ভলিউমের কথা বলি, দেখতে পাচ্ছেন এর আগে কেমন ভলিউম ট্রেড হতো, এই 35 লাখ, তার আগে এই 1,23 লাখ, তার আগে এই 34 লাখ, তারপরে এই 28 লাখ, 29 লাখ, তার আগে এই 14 লাখ। তো আজকে কিন্তু সেই যে ভলিউম সেটা হঠাৎ করেই বৃদ্ধি পেয়েছে, প্রায় 5.5 কোটির উপরে ভলিউম আজকের দিনে কিন্তু জেনারেট হয়েছে। তো হতে পারে সামনে এই কোম্পানির জন্য কোনো ভালো খবর আসতে পারে। এরপরে যদি গোল্ড এবং সিলভারের কথা বলি, তো সিলভারে আজকে খুবই ভলিটিলিটি দেখা যাচ্ছে। এর আগের ভিডিওতে দেখেছিলেন এই যে সিলভার, এটা প্রায় 3,09,000-এর কাছাকাছি নেমে এসেছিল, এবং আজকের দিনে দেখতে পাচ্ছেন একবার তো এই 3,05,000-এর কাছাকাছি পৌঁছে গিয়েছিল, এবং সেখান থেকে একটা হেভি রিবাউন্ড এসেছে। এই মুহূর্তে 3,26,748-এর কাছাকাছি পৌঁছে গেছে, এবং তার আগে হাই কত ছিল 3,35,000। তো এক সময় আজকে প্রায় এই 3,30,000 এটাকেও কিন্তু ছুঁয়েছিল। এবং তারই সঙ্গে সঙ্গে যদি গোল্ডের কথা বলি, গোল্ডেও কিছুটা এরকম পারফরমেন্সই দেখা যাচ্ছে। এর আগে এই গোল্ড পড়াই ছিল, এবং সেইখান থেকে ভালো রিকভারিও কিন্তু এসেছে। তারপরে যদি এই ইন্ডিয়ান রুপির কথা বলি, তো দেখতে পাচ্ছেন এই 91.5 ওপরেই চলছে, তো খুবই দুর্বল জায়গায় পৌঁছে গেছে। তো এরকম ভাবে যদি উপরে চলতে থাকে, তাহলে হয়তো এই জানুয়ারি মাস শেষ হওয়ার আগেই এই যে ইন্ডিয়ান রুপি এটাই 92-কে টাচ করে ফেলবে। তারপরে বিটকয়েন, এটা কিরকম পারফরমেন্স দেখাচ্ছে, এই বিটকয়েন আস্তে আস্তে 90,000-এর নিচে নেমে এসেছে, যদিও এটাই আমেরিকান ডলারের হিসেবে। তারপরে ক্রুড অয়েল, তো আজকে ক্রুড অয়েলের সামান্য পতন দেখা যাচ্ছে। এই WTI ক্রুড প্রায় 2.5% ডাউন, এবং এই ব্রেন্ট ক্রুড এটা প্রায় 2.27% পড়া। আর ভিডিও শেষে চলুন আমেরিকান মার্কেট একবার দেখে নেই। তো ডাউ জোন্সে দেখতে পাচ্ছেন এখন প্রায় 0.90% তেজি দেখা যাচ্ছে, এবং এই নাসডাক কম্পোজিট কেমন পারফর্ম করছে, এই নাসডাক কম্পোজিট এটাই 1%-এর ওপরে রয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।